বর্ষার বিয়ে আজ, জাঁকজমক অনুষ্ঠানেরও আজকেরই সমাপ্তি। এরপর মেয়েটা চলে যাবে শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন ফিরে যাবে নিজেদের ভিটায়। পূর্ণ গমগমে ঘরবাড়ি খালি হবে, যে যার মতো ব্যস্ত হবে কাজে। শুধু ফাঁকা পড়ে থাকবে বাবা মায়ের বুক। ভোর থেকে ময়নুমা ভার মুখে ঘুরছে। ঠিকঠাক কাজ করলেও হাসি দেখা নেই। যতবার মনে পড়ছে মেয়েটা চলে যাবে আজ, চোখ জলে উঠছে কান্নায়। ক্ষণে ক্ষণে অশ্রু আঁচলে মুছছেন, লাভই হচ্ছে না। বেহায়া চোখ আবার ভিজে ওঠে। বর্ষার সকালবেলা উঠেছে, ঠান্ডা লেগেছে তার। গতকাল বেলালের ডেয়ার পূরণ করতে গিয়ে সর্দি বাঁধিয়েছে। টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে রান্নাঘরে এলো সে। ময়নুমা খাতুন এঁঠো চায়ের কাপ ধুচ্ছেন তখন। বর্ষা বলল, মা, 1 কাপ চা দেবে আমায়? তিনি বোঝা কণ্ঠে বললেন, দিচ্ছি। মায়ের গলা শুনে বর্ষা ভুরু বাঁকা হয়। আপাতত রান্নাঘরে নেই কেউ। বর্ষা একটু এগিয়ে এলো, মায়ের বাহু ধরে নিজের দিকে ঘোরালো। চোখ ভরা জল দেখে আঁতকে বলল, ওমা, কাঁদছো কেন? কি হয়েছে? ময়মুনা তাড়াহুড়ো করে চোখ মুছে বলল, কিছু না, পেঁয়াজ কেটেছিলাম তাই। আমি চলে যাব বলে কেঁদেছিলে, তাই না? বলতে না বলতেই বর্ষার চোখ বেয়ে গালে পড়ল। মেয়ে কান্না দেখে ময়মুনাত আর শক্ত থাকা হলো না, গা ভেঙে কেঁদে ফেলল। সাথে বুকের সাথে জড়িয়ে ধরল ওকে। হাউমাউ করে বলল, আমি তোকে ছাড়া কী করে থাকবো রে মা? আমার ঘরটা যে খালি হয়ে যাবে। বর্ষা জোরে কেঁদে উঠল। শব্দ পেয়ে নাস্তার টেবিল থেকে উঠে পড়লেন মিনা বেগম। পিছন পিছন এলেন অনেকেই। মা মেয়ের কান্না দেখে রাশিদের চোখ ছলছল। বর্ষা কাঁদতে কাঁদতে ছেলে মানুষই কণ্ঠে বলল, আমি যাব না, কোথাও যাব না, বিয়ে করব না আমি। মিনা বেগম নরম মনের মানুষ, তারও চোখে ভরল জল। এগিয়ে গিয়ে বর্ষার পিঠে হাত বুলিয়ে বলল, বোকা মেয়ে, তুই কি একেবারে যাচ্ছিস নাকি? মন চাইলে আসবি। বর্ষা মায়ের বুকে থেকে জোরে জোরে দুদিকে মাথা ঝাঁকায়। এই যুক্তি মানে না সে। মিনা বেগম ময়মুনাকে কপট ধমক বললেন, কি শুরু করলি তুই মুনা? মেয়েটা যদি বিয়ের দিন কেঁদে চোখ ডাবায় ভালো লাগবে সাজলে? রাশিদও এগিয়ে এলেন, মেয়ের মাথায় হাত রাখলেন। স্ত্রীকে বললেন, নিজেকে সামলাও, মেয়েটা যে কাঁদছে খুব। ময়মুনা বহু কষ্টে কান্না থামালেন, চোখ মুছলেন। মেয়ের মাথা বুক থেকে তুলে গাল দুটো আঁচলে নিলেন। আদুরে স্বরে বললেন, খুব সুখী হবি তুই, দেখিস। বর্ষা কাঁদতেছে তখনও। মিনা বেগমের রান্নাঘর আর জটলা থেকে বেরিয়ে এলো। কোমল আদুরে নেত্রে ওপরে ঘরের দিকে তাকালেন। তার নিজেরও তো 2 মেয়ে। একদিন প্রকৃতির নিষ্ঠুর নিয়ম অনুসারে ওদেরকেও পাঠাতে হবে পরের ঘরে। তার বুকটাও এভাবে পুড়বে না তখন? ভাবতেই কান্না উগলে আসে যেন। তিনি যত এগোলেন সেদিকে। মেয়ে দুটো এখনও ঘুম থেকে ওঠেনি। এই ফাঁকে একটু আদর করে আসবে গিয়ে। ও রাতে ভাবে মা সারাদিন বকে ধমকায়, কিন্তু পৃথিবীর মায়ের মতো ভালো যে কেউ বাসে না, সে কি কোনো সন্তান বোঝে? সাদিপ সিঁড়ি বেয়ে উঠছে, হাতে সবুজ আপেল। শূন্য ছুঁড়ে আবার ধরে ফেলছে সেটাকে। এর মধ্যে পথে বাঁধল মারিয়া। মেয়েটা সবে ঘুম থেকে উঠেছে। এলোমেলো কেশে হাই তুলতে তুলতে সাদিপের সামনে বলল। ওকে দেখা মাত্রই সাদিপ ঠোঁট টিপে হাসল। গত রাতে মেয়েটাকে যেন পরিমাণ নাকানি চুপিনি খাইয়েছে, সেই কথা মনে করেই মারিয়ার গা জ্বলে গেল তাতে। সাদিপ হেসে পাশ কাটাতে গেলেই সে হা হুতাশ করে বলল, ইয়াল্লাহ, সকাল সকাল কার মুখ দেখলাম? পুরো দিনটাই খারাপ যাবে এখন। সাদিপ দাঁড়িয়ে গেল অমনি, পেছন থেকে তাকিয়ে নিজেও হুতাশন করল। আসলেই কাকে দেখলেন মাবুদ? এইসব ম্যারেলিয়া ট্যারেলিয়ারা কে আবার থেকে দূরে রাখো প্লিজ, গড প্লিজ। মারিয়া সতর্ক কণ্ঠে বলল, ম্যারেলিয়া কাকে বললেন? নির্লিপ্ত জবাব, আপনাকে।
মারিয়া হা করে বললেন, আপনি আমাকে ম্যারেলিয়া বললেন? সাদীপ অবুঝের ভান করল। বেশি সম্মান দিয়ে ফেললাম? মারিয়া ভীষণ রেগে বলেন, আপনি আমার সুন্দর নামটি বিকৃতি করছেন? করছি। মারিয়া দাঁত চেপে চোখ বুঝল, গা ঝেড়ে শ্বাস নিয়ে বলল, সে তো করবেনি। আপনার এসব আজে বাজে কথা ছাড়া ভাণ্ডারে আছে বা কি? এই যে আপনি একজন তালকানা, রাতকানা, দিনকানা। আমি কি এটা বলেছি? বলিনি, কারণ আমি ভদ্র এবং সভ্য মেয়ে, আপনার মতো অসভ্য আর ঠোঁট কাটা নই। সাদীপ ফুঁসে উঠল, আঙুল উঁচিয়ে বলল, দেখুন আপনি একজন বলে কিছু বলছি না। না হলে মারিয়ার চোখ জাপটে হেসে পড়ল, আমাকে ঠিক যতটা ভাবছেন আমি ঠিক ততটা নই। আমি সুযোগ পাই বুঝিয়ে দিব, কেমন? সাদীপ জবাব দিতে চাইল, এর মধ্যে জবা বেগমকে আসতে দেখে থেমে গেল, তবে চাপা কণ্ঠে হুঁশিয়ারি দিল, মা আসছে বলে বেঁচে গেলেন। মারিয়া হাত নাড়ল, যেন মশা তাড়ালো। সাদীপ আর দাঁড়ায় না। মেয়েদের সাথে কথা বলতে দেখলে মা উল্টো পাল্টো ভাবে যদি তাড়াহুড়া করে প্রস্থান নিল। জবা বেগম মারিয়া মুখোমুখি হতেই দুজনে মৃদু হাসল। তিনি চলে গেলেন ঘরে। মারিয়া বুকের সাথে হাত ভাঁজ করে ঠোঁট কামড়ালো। মনোযোগ দিয়ে ভাবল, এই সাদা মূলাটাকে যে কিভাবে শায়েস্তা করি। পিউ ব্রাশ পেস্ট লাগিয়ে এসে কলপারে দাঁড়ালো। ট্যাঙ্কির পানি বরফের মতো ঠান্ডা। শীতকালে টিউবওয়েল থেকে যে গরম পানি পড়ে সেটা দারুণ লাগে তার। সেই শান বাঁধানো ফ্লোরে দাঁড়াতে যাবে, তখনই পানি নিতে এলো একজন মধ্যবয়সী নারী। কোমরে হাড়ে বড় সাইজের কলসি গোজা, পরনে সুতি কাপড় পেঁচিয়ে মাথা ঢেকেছেন। পাশের বাড়ি তাদের। ওনাকে দেখে পিউ সরে জায়গা দিল। ভদ্রমহিলা ওদিকে তাকাতে তাকাতে কলস পাতলেন টিউবওয়েলের নিচে। তারপর তীক্ষ্ণ চোখে পিউরের আপাদমস্তক দেখলেন। ভীষণ কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, এই বাড়িতে বেড়াতে আইসো? পিউ মাথা দুলিয়ে বলেন, জি। রাশিদ ভাই কি অয়? তুমগো? আমার মামা। মহিলাটি ভুরু তুলে বলেন, তুমি কার মাইয়া? মার নাম কি? জি মিনা পারবিন। মুহূর্তে গদগদ হয়ে উঠলেন তিনি। পান খায় লাল দাঁত বের কইরা হেসে বলেন, ও তুমি মিনা আপার মাইয়া? আগে কইবা না? তোমারে দেখছি হেই কবে। ডাঙ্গর হইছ অনেক। কোন ক্লাসে পড়ো? এইচএসসি দেব। বুঝলেন না তিনি? কি দেবা? মানে ইন্টার দেব। ও ভালো। তোমার তোমার বড় বোনের বিয়া হইছে? না হয়নি। মহিলাটি ভুরু গুছিয়ে বলেন, কেন বিয়া দাও নাই কেন? কোনো সমস্যা? পিউ উদ্বিগ্ন নিয়ে বলো, না না, সমস্যা কেন হবে? আপু তো পড়ছে এখনো। মহিলাটি মাথার কাপড় কানের দুপাশে গুজে বলেন, হুনো মাইয়া মানুষের এত লেহন পরন ভালা না। তাড়াতাড়ি বিয়া শাদি করনি আইলো তাগো আসল কাম। ছোটো একটা জীবন বাঁচবে কয়দিন। আইসা বাদ দাও, তোমার তো চেহারা সুরত মাশাল্লাহ, গায়ের রংডার টকটকা। আমার ধারে ভালো পোলা আছে, তোমার আমার লগে কথা কইয়া দেখ কি কয়। পিউ হতভম্ব হয়ে বলে, এসব কি বলছেন? আমি তো এখনো ছোট। মহিলাটি বললেন, আরে কি ছোটো? তোমাগো নাহান বয়সে আমার পোলাপান আইছে দুইটা। এখনই তো শৈল মরি দেওয়ানের সময়। এইটা বয়স বিয়া করবেন, বুঝছো? পরের বয়স বাড়লে কোনো পোলারতেই দাম পাইবা না। বলার আগে বুড়ো আঙ্গুল চিৎকাত করে দেখালেন তিনি। পিউ চেহারা গোটালো। এর মধ্যে পেছন থেকে কেউ জবাব ছোড়ে, ওর বিয়ে নিয়ে আপনাকে ভাবতে হবে না, তার জন্য আমরা আছি। পিউ ফটাফট ঘুরে তাকালেন নারীটিও। ধূসর এগিয়ে এসে পিউরের পাশে দাঁড়ায়। ভদ্রমহিলা একবার ওকে পা থেকে মাথা অবধি দেখে পিউকে শুধালো, ক্যাডা? পিউ বিপাকে পড়ল। এই প্রশ্নটা সবচেয়ে বিব্রতকর তার কাছে। ধূসর পাশে ভাই শব্দটা লাগাতে বুকটা ফেটে যায় যে। মিহি কণ্ঠে বলল, কাজিন। কি জিন? আমার চাচাতো ভাই। মহিলাটি মাথা দুলিয়ে বলে, ও তোমার ভাই? বড় ভাই? পিউ নাক ফোলায়। মুখ খোলার আগে ধূসর ভুল শুধরানো ভঙ্গিতে বলল,
চাচতো ভাই আপনার পানি নেওয়া হয়নি? তিনি বুঝতে না পেরে বলেন, কেন হলে যে পথ দিয়ে এসেছেন সে পথ দিয়েই বের হবেন। রাস্তাঘাটে ঘটকালি করণ ভালো, কিন্তু আমাদের বাড়ি মেয়েদের বিয়ে নিয়ে আপনাকে নাক গলাতে কে বলেছে? সোজা সাপটা বনিতাহীন উত্তরে নারীটি চুপসে গেল। মুখ ছোট করে মাথা নাড়লেন দুদিকে, তারপর কল চাপার গতি বাড়িয়ে দিলেন। নিমিষে কলস ভরে উঠল, পানি উষ্ট্রে পড়ল। ধূসরে একবার দেখে কলসটাকে ফের কোমরে তুললেন। দ্রুত পায়ে ছাড়লেন বাড়ির আঙিনা। ধূসর বিরক্ত হয়ে দেখছিল, চোখ এনে পিউর দিকে ফেলতে দেখল মেয়েটা আবার হাঁ করে তাকিয়ে। ধূসর ভুরু শিথিল করল, দু আঙ্গুল দিয়ে পিউরের ঠোঁট চেপে ধরে হাঁটুকুন আটকে দিয়ে বলল, গ্রামে অনেক মাছি, মুখ বন্ধ রাখ, ঢুকে যাবে না হলে। পিউ নড়ে চড়ে উঠে ঠিকঠাক হয়ে দাঁড়ায়। এর মধ্যেই তলা ঝুলিয়ে হাজির হয় সাদিপ, সাথে বেলাল, রাফিদ, রোহান এরাও আছে। সাদিপের পরনে লুঙ্গি, খালি গা। ধূসর ওকে দেখে কপাল কুঁচকে বলে, কোথায় যাচ্ছিস? সে হৈ হৈ করে জানালো, নদীতে গোসল করব। যাবে? পিউ অবাক হয়ে বলল, নদীতে? আপনি তো সাঁতার জানেন না ভাইয়া, ডুবে গেলে? সাদিপ চিন্তিত কণ্ঠে বলল, সে জানি না, কিন্তু বেলাল বলেছে ও সামলাবে। ধূসর বলল, তোর মতো গাট্টা গুট্টা লোক ডুবতে নিলেও পারবে তুলতে? আর রাদীপ, তুই কোথায় যাচ্ছিস? ভাইয়ের চোখ দেখে ছেলেটা গুটিয়ে গেল। ভীতকণ্ঠ বলল, আমিও একটু। বাহ, তোরা যে দল বেঁধে পানিতে ডুবে মরতে চাস, আগে জানাবি না? তাহলে বাড়ির পেছনে পুকুরটা কি দোষ করলো? এখানে গিয়ে মর। নদী থেকে বেটার, আই থিঙ্ক। অন্তত লাশ খুঁজে পাওয়া যাবে। ধূসরের নিরুৎসাহিত কথাবার্তা সাদিপ অসহায় নেত্রে বেলালের দিকে তাকালো। সেও মহা চিন্তায় পড়েছে। সত্যি রোহান আর সেই সাঁতার জানে, ওদের দুজনে কিছু হলে তুলতে পারবে। সে মাথা চুলকে বলল, সাদিপ ভাইয়া, তাহলে কি থাকবে আজ? রাদীপ কাঁদো কাঁদো হয়ে বলল, আমার যে খুব শখ নদীতে গোসল করবে। ওর বড় ভাইয়া তুমি চলো না আমাদের সাথে, আমরা ডুব নিলে তুমি তুলতে পারবে। তোমারই অনেক শক্তি, কত ভারী ভারী ডাম্বেল তোলো। উজ্জ্বল হয়ে আসে সাদিপ, সেও সুর মেলায়, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমিও চলো। তাহলে তো চিন্তা নেই। ধূসর নাকচ করল, না, আরে চলো না, মজা হবে। এসো এসো। এই বেলাল, ভাইয়ার জন্য একটু লুঙ্গির ব্যবস্থা কর তো। যাব না বললাম না। ছাড় সাদিপ। আরে কে শোনে কার কথা? সাদিপ, রাফিদ সব কয়টা মিলে ধূসর দু বাহু ধরে টেনে টুনে নিয়ে চলল। বেলাল আবার বাড়িতে ঢুকলো তার জন্য লুঙ্গি আনতে। পিউ সব দেখে হাসলো, বুক ফুলিয়ে দীর্ঘ শ্বাস নিল। কবে যে মানুষটাকে মনের কথা বলবে। মারিয়া চোরের মতো পা ফেলে ফেলে ঘরে ঢুকলো। আপাতত সাদিপ আর ধূসরের দখলে যেটা। দরজা চাপিয়ে ভিতরে এলো। আশেপাশে তাকালো, খুঁজলো কিছু কাঙ্ক্ষিত বস্তু পেতেই লোলুপ দৃষ্টিতে তাকালো চেয়ারের ওপর ভাঁজ করে রাখা সাদিপের মেরুন পাঞ্জাবি আর সাদা পাজামার সেট। একটু আগে সুনিপুণ হাতে আয়রন করে রেখে গেছে সে। গোসল সেরে এসে এগুলো পরবে। মারিয়া ঘরের সামনে গিয়ে যাওয়ার সময় দেখছিলেন, বুঝতে বাকিনি মহারাজ বিয়েতে এটাই পরিধান করবে। সেই থেকে তককে তকে ছিল সে। যেইমাত্র ঘর খালি হয়েছে লুফে নিল সুযোগ। মারিয়া ওড়নার নিচে থেকে ডান হাত বের করলো, ছোট একটা পলিথিন নিয়ে এগিয়ে গেল। যেতে যেতে বেশ কয়েকবার দেখে নিল পিছনে, পাশে এসে পড়ে কেউ। কাপড়গুলোর কাছে এসে পলিথিনের মুখ খুলল, বেরিয়ে এলো সবুজ সবুজ কিছু অমসৃণ পাতা। হাসলো সে, পাঞ্জাবিটার দিকে চেয়ে বিড়বিড় করলো, মারিয়ার সাথে পাঙ্গা রাতকানা মশাই, এবার বোঝাবো মজা। সব কয়টা পাতা পাঞ্জাবিতে ডলে ডলে দিল, তারপর কিছু রেখে দিল পকেটে। কাজ শেষে হাত ঝেড়ে সাবধান করলো, পরের বার আমার সাথে লাগতে এলে আজকের কথা দুবার নয় 10 বার ভাববেন, ওকে? যেন সত্যি সাদিপকে শাসালো সে। ঠিক কাল যেভাবে হেসেছিল সাদিপ, সেভাবেই হাসলো মারিয়া। বেনিটাকে সামনে থেকে ছুঁড়ে ফেলে পিছনে হাঁটতে হাঁটতে গুনগুন করে গান ধরল, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। বিশাল বাড়ি হয়েছে পরিপূর্ণ। বরযাত্রী রওনা করেছে মাত্র খবর পেল রাশিদ। বাড়িতে ঢুকে মোতালিব মেয়েকে সাজানোর পায়তারা নিলেন। পুষ্প মারিয়া হুকুম মাত্র অবট হুকুন
আর বর্ষাকে নিয়ে বসে গেল। মারিয়ার শাড়ি পরাবে আর মেকআপ করাবে পুষ্প। ওর আবার সাজগোজে হাত ভালো। গ্রামের যত মানুষ দাওয়াতে এসেছে তাদের ভিড়ে নিমিষে ভরে গেল ঘর। সবাই উৎসুক হয়ে দেখছে বর্ষাকে বিছানায় বসে সাজাচ্ছে ওরা। ঘরটা বেশ বড় সড়ো, অথচ আজ যেন শ্বাস ফেলারও জায়গা হচ্ছে না। শীতের মধ্যে ছুটে আসছে প্রচণ্ড গরম। পিউ আর দাঁড়িয়ে থাকতে পারে না, দম বন্ধ হয়ে আসছে। তার সাথে পরেছে ভারী লেহেঙ্গা, সাজিয়েছে কখন, অথচ ঘর ছাড়েনি। আসলে মন ভালো ছিল না। ধূসরের সাথে ম্যাচিং করার মতো আর একটা জামা নেই বলে বাধ্য হয়ে এটাই পরেছে, তাও পুষ্পর কথায়। কালার ভিন্ন হলেও জামার ডিজাইন একই রকম দুজনের। পিউ ভিড় ঠেলে ঠুলে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে এলো। লেহেঙ্গায় দু মাথা ধরে ধরে সিঁড়ি বেয়ে নামলো। অল্প উঁচু দেখে হিল পড়েছে পায়ে। আস্তে ধীরে দেখে শুনে পা ফেলে বাড়ির বাইরে এলো। প্যান্ডেলের ভেতরে এসে সামনে তাকাতেই বড়সড় হোঁচট খেল পিউ। একেবারে 480 ভোল্টেজের ঝাটকা। প্যান্ডেলের এক কোণায় চেয়ার পাতানো, তার একটাতে বসে ধূসর, পাশে তুহিনরাও আছে। মোতালিব ও এসে বসেছেন কেবল। গোল হয়ে আড্ডা দিচ্ছে তারা। অথচ সবাইকে ছাপিয়ে পিউর চোখ পড়ে রইল ধূসরের উপরে। ওর গায়ে মেরুন পাঞ্জাবিটা দেখে মাথা এলোমেলো হয়ে গেল। একটু চিনতে ভুল হয়নি, এটা সেই পাঞ্জাবি যেটার জন্য গোটা এক বেলা তার মুখে হাসি ছিল না। ধূসরের জন্য বাছাই করেও মুখের সামনে থেকে সাদিক ভাইয়া নিয়ে গেলেন। হ্যাঁ, সেটাই তো, একই রং একই সব এক। এই পাঞ্জাবি কোথায় পেলেন ধূসর ভাই?